সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম ম্যাথ গ্রাউন্ডে। আজকে তোমাদের জন্য নতুন একটি প্লেলিস্ট চালু করলাম। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে ভোকেশনালের গণিত সাজেশানগুলা আছে, এই সবগুলোর সমাধান তোমাদেরকে আমরা ক্লাস বাই ক্লাস দিয়ে যাব। আজকে আমরা প্রথম ক্লাস, এটা আমাদের একদম গণিত বইয়ের নবম শ্রেণীর গণিতের যেটা বাস্তব সংখ্যা, এই অধ্যায়ের একটা প্রশ্নের আমরা সমাধান করব। এখানে দেখো, আমরা এগুলা কালেক্ট করছি আমি, যে √2 একটি অম্লজ সংখ্যা প্রমাণ করতে হবে, এবং √2 আছে, √3 আছে, √5 আছে। মূলত তোমাদেরকে ঘুরে ফিরে এই তিনটা প্রশ্নই আসছে বোর্ডে। এখন দেখো, √3টা একটু বেশি আসছে, √5 দুইবার আসছে, √2 একবার আসছে। এটা আসলে বইয়ের সাল অনুসারে আসলে এর থেকেও বেশি আসে, মূলত সবগুলোর তথ্য এখানে দেয়া থাকে না। তো তারপর আমরা ধরে নিব যে √3 বেশি ইম্পর্ট্যান্ট, আর √2 √5 এগুলো ইম্পর্ট্যান্ট। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমার একটা পারলে এখানে শুধু জাস্ট এই রুটের 3-র জায়গায় 2 বা 3-র জায়গায় 5, অর্থাৎ একটা জানলে আমরা বাকি সবগুলাই সমাধান করতে পারবো। তো যেহেতু বেশি আসছে আমাদের √3, আজকে তোমাদের জন্য আমি √3টার সমাধান করে দিব। আর তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব থাকলে আমার মনে হয় যে ভোকেশনাল গণিত নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, এবং শতভাগ সাজেশন অনুযায়ী আমরা তোমাদের সলিউশনগুলো ধাপে ধাপে দিতে থাকবো। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি যে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তো এই √3 আমাদের একটা বাস্তব সংখ্যা। তো এই √3টা আসলে মূলদ নাকি অমূলদ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। তো আমরা এই প্রমাণ করার জন্য আমরা আসলে ধরে নেব যে √3 একটি আসলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরে নেওয়ার পরে আমরা যদি দেখি যে মূলদ সংখ্যার বৈশিষ্ট্যের সাথে এটা যায়, তাহলে এটি মূলদ সংখ্যা হবে। আর যদি না যায় তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে এটা যেহেতু মূলদ সংখ্যা না, তাহলে এটা অমূলদ সংখ্যা। কারণ সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা আসলে দুই রকম, একটা হচ্ছে মূলদ, না হলে অমূলদ। অর্থাৎ এটা যদি মূলদ না হয় তাহলে সেটা অবশ্যই অমূলদই হবে। তো দেখো, আমরা আরেকটা বিষয় আমরা একটু ধরে নিই যে √3 একটি মূলদ সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। এখন মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ আমাদের যদি এটাকে মূলদ প্রমাণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হবে। এখন আমাদের দেখার বিষয় যে √3 কি একটি পূর্ণ সংখ্যা হয় কিনা, কিংবা একটি ভগ্নাংশ সংখ্যা হয় কিনা। যদি পূর্ণ বা ভগ্নাংশ যে কোনো একটি হয় তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে, অমূলদ সংখ্যা হবে না। তো দেখো, আমরা এখানে একটা জিনিস, আমরা যদি 1-এর বর্গ করি তাহলে আমাদের উত্তর আসে 1। আমরা যদি √3-র বর্গ করি তাহলে আমাদের উত্তর আসে 3। যদি আমরা 2-এর বর্গ করি তাহলে উত্তর আসে 4। তার মানে হচ্ছে দেখো, এইখানে হচ্ছে মূলগুলো, রুটগুলো, আর এখানে হচ্ছে বর্গগুলো। তো এখানে আমরা দেখতে পারতেছি যে 1-এর বর্গ আর 2-এর বর্গ, এই দুইটার মাঝখানে হচ্ছে √3-এর বর্গ, তাই না? দেখো, 1-এর বর্গ আর 2-এর বর্গ, এই দুইটার মাঝখানে কিন্তু √3-এর বর্গ। তার মানে হচ্ছে, কারণ কি 1 আর 4-এর মাঝেই তো 3। সুতরাং আমরা বলতে পারি যে এই যে √3, এটা 1 আর 2-এর মাঝখানে অবস্থিত। এখন এটা আমরা একটু লিখি যে এখানে √3টা আসলে 1 আর 2-এর মাঝখানে অবস্থিত, অর্থাৎ এটা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে আবার ছোট। আমরা এই কথাটাও লিখে দেব যে সুতরাং √3 এর মান 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট। লিখলাম, আমরা এই কথাটা লিখলাম। এখন বিষয় হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমরা 1 একটা পূর্ণ সংখ্যা, 2ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এখন আমরা তো পূর্ণ সংখ্যার সিরিয়াল জানি যে 1 2 3 4 5 6 7 8 9 এরকম। এখন তোমরা কল্পনা করো 1 যে একটা পূর্ণ সংখ্যা, 1-এর পরের পূর্ণ সংখ্যা কত? 2। তাহলে
এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একের পরের পূর্ণ সংখ্যা কিন্তু 2। এখন আমরা এখানে দেখতে পারতেছি যে √3টা 1 আর 2 এর মাঝখানে আছে, তাহলে √3 তো পূর্ণ সংখ্যা হবে না, কারণ পূর্ণ সংখ্যা তো একের পরে যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে 2। অর্থাৎ 1 আর 2 এর মাঝামাঝি তো কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না। আর যেহেতু √3 1 আর 2 এর মাঝে আছে, তাহলে √3 অবশ্যই পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এই কথাটা লিখে দেব যে অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একটা তোমাদের টার্গেট দিচ্ছি, সেটা কি যে আমরা দেখব যে √3 যদি মূলদ সংখ্যা হয় সেক্ষেত্রে সে হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে ভগ্নাংশ সংখ্যা হবে। এখন এই যে অংশটুকু, এই অংশটুকু বিশ্লেষণ করে আমরা কিন্তু পেলাম কি যে √3 আসলে পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ আমরা একটা সাইড কিন্তু ক্লিয়ার করে ফেললাম যে √3 পূর্ণ সংখ্যা নয়। এখন আমাদের দেখতে হবে যে √3 ভগ্নাংশ সংখ্যা হয় কিনা। যদি √3 ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো যে না, এটা মূলদ সংখ্যা। তো আমরা দেখি যে সেটা হয় কিনা। যদি √3 মূলদ সংখ্যা হয় তবে আমরা একটা ভগ্নাংশ সংখ্যার আকার ধরে নেব। দেখো যে যদি √3 মূলদ সংখ্যা হয় তবে ধরি √3 সমান p/q। অর্থাৎ আমরা এই √3কে একটা ভগ্নাংশ সংখ্যা ধরে নিলাম যেটার মান হচ্ছে p/q। এখন এই p/qটা দাঁড়িয়ে আছে তিনটে শর্তের উপর। দেখো আমরা এই তিনটে শর্ত এখানে লিখে দিছি। সেটা হচ্ছে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলা যেতে পারে। তো স্বাভাবিক পূর্ণ সংখ্যা কেমন? 1 2 3 4 5 6 7 এরকম। অর্থাৎ p/q এর মান 1 2 3 4 5 6 7 এইভাবে। এরা পরস্পর সহমৌলিক, অর্থাৎ এই যে p আর q এরা দুইজন পরস্পর সহমৌলিক হবে। তো সহমৌলিক জিনিসটা কি? দেখো, সহমৌলিক যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই সেটা হচ্ছে যে যদি দুইটি সংখ্যার এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে সেটা তারা হচ্ছে পরস্পর সহমৌলিক। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরকম যদি সংজ্ঞা দিয়ে বলি তাহলে হয়তো এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। কিন্তু আমরা যদি খুব সহজ ভাষায় একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যদি এই রকম দুইটা সংখ্যা হয়, যে দুইটা সংখ্যা আসলে কাটাকাটি হবে না বা কাটাকাটি করা যায় না, তো যদি কাটাকাটি না করা যায় তারাই হচ্ছে পরস্পর সহমৌলিক। যেমন দেখো, আমরা যদি এখানে বলি, আমি ধরো লিখলাম যে এখানে 7/2। দেখো, এই 7/2 তুমি কিন্তু এটা কাটাকাটি করতে পারবে না। যেহেতু এটা কাটাকাটি করা যায় না, তাহলে এই 7 সংখ্যাটা আর 2 সংখ্যাটা এরা পরস্পর সহমৌলিক। তো এই p আর q এরকম দুইটা সংখ্যা হবে যাদেরকে আসলে কাটাকাটি করা যায় না। তো এটা তো ক্লিয়ার যে সহমৌলিক কারা। তার মানে সহমৌলিক হচ্ছে এমন দুইটা সংখ্যা উপরে আর নিচে থাকবে যাদেরকে আমরা কাটাকাটি করতে পারবো না। এখন আরেকটা বিষয় বলছে যে q is greater than 1, অর্থাৎ q এর মান 1 এর থেকে বড় হবে। কারণ কি? q এর মান যদি 1 হয় তাহলে তো সেটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। কারণ কোনো একটা ভগ্নাংশের নিচে যদি 1 থাকে সেটা তো আসলে ভগ্নাংশ থাকে না, তখন সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। এই জন্য এই q এর মানটা, অর্থাৎ নিচের যে q আছে, q এর মানটা সবসময় গ্রেটার দ্যান 1, অর্থাৎ 1 এর থেকে বড় হবে। এই তিনটে শর্তের উপর দাঁড় করিয়ে আমরা একটা ভগ্নাংশ নিলাম যেটার এই √3 এর মান হবে p/q। এখন এখান থেকে আমরা একটু কিছু ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করতে পারি। সেটা হচ্ছে বর্গ করলাম আমরা। বর্গ করলে দেখো, √3 এর বর্গ করা মানে কি? ওই বর্গ আর রুট কাটাকাটি গেল, তাহলে এখানে থাকলো 3। যেহেতু বর্গ করতেছি তাহলে এই p আর q এরও বর্গ করব। এখন এই দুইটারে যদি আমরা বর্গ করি তাহলে ওই বর্গটা p ও পাবে q ও পাবে। তাহলে এটা কি হবে? p²/q²। এই লাইনটা করলাম। এরপরে আমরা কি করব? দেখো, এই উভয় পক্ষকে q দ্বারা আমরা গুণ করব। দেখো, উভয় পক্ষকে q দ্বারা গুণ করে, এখন উভয় পক্ষকে q দ্বারা গুণ করলে কি হবে? 3 এর সাথে যদি আমরা q গুণ করি তাহলে সেটা হবে 3q, আর p²q², আর এখানে p²/q হবে। q
কিরকম হবে দেখো, আমরা এটা আমি যদি একটু দেখাই দিই তোমাদের, এখানে যদি মনে করো যে আমার আছে পি স্কোয়ার আর এখানে হচ্ছে কিউ স্কোয়ার, তো এর সাথে আমরা কি গুণ করব, দেখো কিউ গুণ করব। তাহলে আমরা এখানে কিউ গুণ করি, আসলে এটা এভাবে লেখাটা একটু কষ্টকর আমাদের জন্য, তারপর লিখলাম আমি, এটা কিউ মনে করো। তাহলে এই কিউ এর সাথে কিউ স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে কিউ, তাহলে আমার কি হচ্ছে পি স্কোয়ার বাই কিউ থাকতেছে, তো এখানে হবে পি স্কোয়ার বাই কিউ। এখন দেখো তাহলে এটুকু আমরা আসলো। এখন দেখো আমরা একটু জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে 3q। কিউ তো স্বাভাবিক সংখ্যা, আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে পি আর কিউ দুটোই স্বাভাবিক সংখ্যা। তাহলে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কেননা কিউ এর মান যদি দেখো, কিউ এর মান বলছে যে 1 এর থেকে বড় হবে। এখন 1 এর থেকে বড় তুমি কত ধরবা, 2 ধরো, 3 দুগুণ 6। যদি তুমি 3 ধরো, 3 3 9। যদি তুমি 4 ধরো, 3 4 12। যদি তুমি 10 ধরো, অর্থাৎ কিউ এর মান যদি 10 ধরো, তাহলে 10 গুণ 3 কত হয়, 3 10 30। কিউ এর মান যদি তুমি 10ও ধরো, 12 ধরো, 15 ধরো, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা তুমি ধরো, তাহলে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে। কেননা 3 দিয়ে যদি গুণ করো, 3 10 30। 3 দিয়ে যদি 12 রে গুণ করো, 3 12 36। অর্থাৎ কিউ এর যে পূর্ণ সংখ্যার মানই তুমি নাও, এখানে 3q এর মোট মানটা পূর্ণ সংখ্যাই হবে। তাহলে আমরা বলতে পারি যে 3q স্পষ্টত একটা পূর্ণ সংখ্যা। এবার আসি আমরা এই পি স্কোয়ার বাই কিউ নিয়ে। দেখো কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এখন পি স্কোয়ার বাই কিউ কেন পূর্ণ সংখ্যা নয়? ওই যে কারণটা যেখানে আমরা লিখছিলাম যে যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দ্যান 1, এই কথাটা আমরা এখানে একটু লিখে দেব যে কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দ্যান 1। কেন এই কথাটা লিখলাম আমরা? কারণ যদি পি আর কিউ ভগ্নাংশ হয় এবং সেটা যদি কাটাকাটি না হয়, কাটাকাটি যদি না হয়, আমরা তো বলছি যে পি কিউ সহমৌলিক, মানে কি পি কিউ রে কাটাকাটি করতে পারবো না। তো যদি কাটাকাটি না করি তাহলে তো সেটা চিরকাল ভগ্নাংশই থাকবে, সেটা তো পূর্ণ সংখ্যা হবে না। যেহেতু এটা পূর্ণ সংখ্যা হবে না, তাহলে এই জিনিসটা তো একটা পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। কারণ আমরা তো এখানে দেখাচ্ছি যে 3q সমান পি স্কোয়ার বাই কিউ, তাহলে 3q হচ্ছে পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার কিউ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এবং যেটা কাটাকাটি করা যায় না। তাহলে এই দুইটা জিনিস কি কখনো সমান হতে পারে? পারে না। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এই 3q এবং পি স্কোয়ার কিউ এরা পরস্পর কখনোই সমান নয়, কারণ একজন পূর্ণ সংখ্যা আর একজন ভগ্নাংশ সংখ্যা, এবং তাও এমন ভগ্নাংশ সংখ্যা যেটাকে কাটাকাটি করা যায় না। তার মানে এরা দুইজন কখনোই সমান নয়। তো আমরা এই কথাটা লিখব যে অতএব 3q পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। এইবার তোমরা দেখো এই যে 3q সমান পি স্কোয়ার বাই কিউ, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আসছে ওই √3 সমান পি বাই কিউ যে আমরা ধরছিলাম, ওই জায়গা থেকে আসছে, তাই না? তাহলে 3q সমান যদি পি স্কোয়ার বাই কিউ না হতে পারে, তাহলে আমরা যেটা ধরছি অর্থাৎ √3 সমান পি বাই কিউ, সেইটাও তো হতে পারে না। কারণ এইখান থেকেই কিন্তু এই 3qটা আসছে, পি স্কোয়ার বাই কিউ আসছে। তো এইটা যদি সঠিক না হয়, এই ইকুয়েশনটা, তাহলে এই প্রথম ইকুয়েশনটাও আমার সঠিক নয়। তো এই কথাটা আমরা এখানে লিখব যে অতএব √3 পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। এখন √3 যদি পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই না হতে পারে, তাহলে তো √3 মূলদ সংখ্যা না। কারণ মূলদ সংখ্যার যে ক্রাইটেরিয়া আমরা বলছিলাম, সেটা হচ্ছে মূলদ সংখ্যা দুই রকমের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। তো প্রথম পার্টে আমরা দেখলাম যে √3 আসলে কোনো পূর্ণ সংখ্যা নয়, আর এই দ্বিতীয় পার্টে এসে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে √3 কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যাও না। তো যেহেতু একটা জিনিসের পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশ সংখ্যাও না,
তার মানে রুট থ্রি তো মূলদ সংখ্যা না। যেহেতু পৃথিবীতে বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ, তার মানে যেহেতু রুট থ্রি পূর্ণ সংখ্যা না, আবার ভগ্নাংশ সংখ্যাও না, তাহলে রুট থ্রি অবশ্যই মূলদ সংখ্যা না। আর যেহেতু রুট থ্রি মূলদ সংখ্যা না, তাহলে রুট থ্রি কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই জিনিসটা সুন্দরভাবে লিখবো যে অতএব রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, এবং এখানে লিখবো যে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো।